সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ বিরতির পর আমরা আবার ক্লাস শুরু করেছি। হ্যাঁ, আমাদের ৪৯তম বিসিএস সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে আসছি। ৪৭তম বিসিএস হয়ে গেছে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে সবকিছু মিলে আমাদের পরীক্ষা হয়ে গেছে ৪৭তম। এখন এই ব্যাচটা ৪৯তমর জন্য ৯টা ক্লাস আমরা দিয়েছি আন্তর্জাতিকের। আরও আন্তর্জাতিকের ক্লাস হবে, অর্গানাইজেশনের উপর, পরিবেশগত ইস্যু ও কূটনীতির উপরে ক্লাস হবে। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর কিছু ক্লাস দিচ্ছি। বাংলাদেশ বিষয়াবলীর সাজেশন ভিত্তিক ক্লাস শুরু করছি। এই ৪৯তম বিসিএস যেহেতু আগামী মাসে, সেহেতু এটা সাজেশন ভিত্তিক ক্লাসই হবে। হয়ে আমরা ৪৯টা ক্লোজ করে দিয়ে টোটালি 50-এর একদম ফাউন্ডেশন ক্লাস আমরা শুরু করব, মানে একদম ফাউন্ডেশন ব্যাচের ক্লাস আমরা শুরু করব 50তমতে। তো আশা করি সবাই ভালো আছেন। জি, আমি ভালো আছি। শুরু করলাম নতুন করে আবার আমরা বাংলাদেশ বিষয়াবলী এটা সাজেশন ক্লাস আমরা শুরু করলাম। হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী সাজেশন ক্লাস। আমরা যদি টোটাল বাংলাদেশ বিষয়াবলী দেখি, যে এটার প্রাচীন যুগ রয়েছে, এটার মধ্যযুগ রয়েছে, এটার আধুনিক যুগ রয়েছে, অর্থাৎ ইতিহাস ভিত্তিক যে কথাবার্তাগুলো এখান দিয়ে রয়েছে। এবং আমরা যদি ৪৭তম বিসিএস এ লক্ষ্য করি, খুব ডিপলি পাকিস্তান পিরিয়ড থেকে খুব ডিপলি প্রশ্ন আসছে। খুব ডিপলি বলবো না, বাট মোটামুটি আর কি, কারো পাড়ার মধ্যে না, এরকম প্রশ্নগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি আসছে। সো ৪৯তম স্পেশাল বিসিএস অত ডিপলি প্রশ্ন হবে না, তবে আমাদেরকে সতর্ক হয়ে পড়তে হবে। আমরা সতর্ক হয়েই পড়ব। অনেকেই ভেবেছিলেন যে ক্লাস আর দিব কিনা, অনেকেই আবার আস্থা রেখেছে যে পরীক্ষার আগে শেষ করে দিবে। যারা আস্থা রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই গ্রুপটা কোনো একটা প্রবলেমের কারণে, কোনো একটা ক্যারেক্টার প্রবলেমের কারণে ইচ্ছামতো স্টুডেন্ট অ্যাড হয়েছে। যারা অন্য কেউ রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি পাঠাইনি, তারা অ্যাকসেপ্ট করে এই গ্রুপে অ্যাড হয়ে গেছে। তো আমি বলবো যে এটা একটা প্রাইভেট গ্রুপ এবং পেইড বেজের গ্রুপ এটা। যদি কেউ মানে হঠাৎ করে ঢুকে থাকেন তাহলে লিভ নিলে খুশি হব, আর লিভ না নিলেও সমস্যা নাই। আমরা ৪৯তম ক্লাসগুলো দিয়ে গ্রুপটা চেঞ্জ করব। শুধু যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা 50তম গ্রুপ করব। আপনারা জানেন যে আমার এই কোর্সে একবার ভর্তি হলে আর টাকা দেওয়া লাগে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত চাকরি না হবে ততক্ষণ পর্যন্ত যত কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলো কম্পিটিটিভ এক্সামেই আমি আপনাদের ক্লাস নিয়ে দিব। সবগুলো কম্পিটিটিভ এক্সামেই আপনি ক্লাস পাবেন, এই বিষয়ে কোনো সমস্যা নাই। এটা আপনি র্যান্ডম পাইতেই থাকবেন। যেমন আমার কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে আগের থেকে আলো, সাউন্ড সবকিছু কিন্তু সুন্দর লাগছে আমার কাছে মনে হয়, আপনি বলতে বাধ্য হবেন। এরকম কিছু টেকনিক্যাল প্রবলেম যেগুলো সলভ করতে পারছিলাম না, যে সলভ করতে না পারার কারণে এতদিন ক্লাসগুলো একটু এলোমেলো ছিল, এখন থেকে এই প্রবলেম সলভ হয়ে গেছে। এবং আমি আমার স্টুডিওটাকে বাসায় করেছি, যেটা বাইরে করলে আমার অনেক প্রবলেম হইতো। বাসায় করার কারণে এখন নিয়মিত আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি আমাকেই লাইভে পাবেন। এটা ফ্রি ক্লাস হোক, পেইড ব্যাচ হোক, সবচেয়ে বেশি পাবেন। এবং সবগুলো প্রাইমারি হেডমাস্টার, প্রাইমারি টিচার, নিবন্ধন, বিসিএস সবগুলো করছে, জিকে নিয়ে হাজির হব, পিলি রিটেন সব কিছু নিয়ে হাজির হব। সবগুলোই আপনি এখন থেকে নিয়মিত পাবেন। প্রবলেম সলভ করেছি, আশা করি এখন আর প্রবলেম হবে না। তাহলে আমরা এই প্রাচীন যুগ থেকে আজকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আবার আন্তর্জাতিকে ফিরে যাব। বাংলাদেশটা আমরা মুক্তিযুদ্ধ পর্যন্ত আলোচনা শেষ করার পর আবার আন্তর্জাতিকের আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। তাহলে প্রাচীন যুগের মধ্যে আমরা যদি দেখি, যে মোটা দাগে আমরা যদি আলোচনা করতে যাই, যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দিয়ে শুরু করা লাগে, যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়। এখানে আমি খুব বেশি আলোচনা করব না, কারণ আমি আগেই বলছি যে এটা একটা সাজেশন ভিত্তিক ক্লাস। এই সাজেশন ভিত্তিক ক্লাসে আমি অনেক বেশি আলোচনা করতে চাচ্ছি না,
বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়ের মধ্যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে সেই বিষয়গুলোই আপনাদেরকে লেখাই দিব। দেখেন, আমরা বাঙালি, আমাদের একটা নৃতাত্ত্বিক পরিচয় আছে। আমরা জাতি হিসেবে প্রথম কথা হচ্ছে আমরা সংকর, অর্থাৎ আমাদের সবার চেহারা একই রকম না, আমরা একই জায়গা থেকে আসিনি। হ্যাঁ, কেউ সাদা, কেউ কালো, কেউ আচ্ছা, বোধহয় নেটওয়ার্কে একটা বাড়ি মারছে। আচ্ছা, আমরা নানান চেহারার অধিকারী। আমরা বাঙালি হিসেবে অনেক চেহারার অধিকারী। এই জন্য আমাদেরকে বলা হয়েছে শঙ্কর। আমাদের আদি পুরুষ যারা শিকার করে জীবনযাপন করত, এই কারণে বাঙালিকে নিষাদ নিষাদ বা বেদ বলা হয়, বা বেদ বলা হয়, নিষাদ বা বেদ বলা হয়। এই বাঙালিকে কি বলা হয়? নিষাদ বা বেদ। আমরা যদি দেখি যে কোথা থেকে আসছে, টোটালটা যদি একটু আলোচনা করি, যে টোটাল জাতিগোষ্ঠীকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে অনার্য আর একটা হচ্ছে আর্য। এখন পরীক্ষায় যদি আসে সমগ্র জাতিগোষ্ঠীকে নৃতাত্ত্বিকভাবে সমগ্র জাতিগোষ্ঠীকে নৃতাত্ত্বিকভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে, এমন প্রশ্ন যদি পরীক্ষায় আসে, তখন আমরা কি উত্তর দিব? আমরা নেগ্রিটো ছিল, অস্টিক ছিল, দ্রাবিড় ছিল, মঙ্গোলীয় ছিল, বাং। এই কয়টা হচ্ছে অনার্য থেকে আসছে। এখানে বাং আমরা দেখতে পাচ্ছি, বাং থেকে বাঙালি যদি আমরা ডিফাইন করি, আমরা যদি এক্সপ্লেইন করি যে তাইলে আমরা অনার্য থেকে আসছি। যদি মোটা দাগে আমাদেরকে বলা হয় আমরা কি আর্য না অনার্য থেকে আসছি, তাহলে দেখেন অনার্য থেকে আসছি। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী কোনটা, সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো। নেগ্রিটো হচ্ছে সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী। সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী হচ্ছে নেগ্রিটো। যদি বলে সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী কোনটা, তাইলে কিন্তু আমরা সহজেই উত্তর করতে পারবো কি? নেগ্রিটো উত্তর করতে পারবো। আমরা সহজেই নেগ্রিটো উত্তর করতে পারবো। সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী উত্তর করতে পারবো আমরা নেগ্রিটো। সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী কোনটা? নেগ্রিটো। আমরা উত্তর করতে পারবো কি? নেগ্রিটো। এরপর নেগ্রিটোরা অস্টিকদের খাইয়ে দিছে, অস্টিকরা নেগ্রিটোদেরকে খাইয়ে দিছে, মানে আর ওরা টিকে থাকতে পারে নাই। ওদেরকে কি করছে? ওদেরকে ধ্বংস করে দিছে। ওদেরকে কি করছে? ওদেরকে ধ্বংস করে দিয়েছে। কারা? নেগ্রিটোরা। নেগ্রিটোদেরকে অস্টিক, অর্থাৎ অস্টিকদের কাছে ওরা আর টিকে থাকতে পারে নাই। টিকে থাকতে না পারলে নেগ্রিটোরা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আসলো অস্টিকরা। এই অস্ট্রিক আর এই মঙ্গোলীয়, এই দুইটা জনগোষ্ঠীর মেলামেশার ফলে একটা প্রোডাক্ট হয়, সেই প্রোডাক্টের নাম হলো বাং। অস্ট্রিক এবং দ্রাবিড়, এই দুইটা থেকে কি আসছে? দুইটা থেকে বাং আসছে। তাইলে আমরা বলতে পারি যে আমরা আসছি কোথা থেকে? অস্ট্রিক এবং মঙ্গোলীয়। অস্ট্রিক এবং মঙ্গোলীয়, এখান থেকে বাং আসছে। অর্থাৎ আমরা বলতে পারি অস্ট্রিক এবং মঙ্গোলীয় থেকে আমাদের আগমন ঘটছে। এই জন্য পরীক্ষা আসে বাঙালির মূল অংশ কোথা থেকে গড়ে উঠেছে। বাঙালির মূল অংশ গড়ে উঠেছে কোথা থেকে গড়ে উঠেছে? অস্ট্রিক থেকে বাঙালির মূল অংশ গড়ে উঠেছে। এই প্রশ্নটা পরীক্ষায় বহুবার আসছে, আরো বহুবার আসবে। অস্ট্রিক থেকে, অস্ট্রিক থেকে বাঙালির মূল অংশ গড়ে উঠেছে। কোথা থেকে গড়ে উঠেছে? অস্ট্রিক থেকে বাঙালির মূল অংশ গড়ে উঠেছে। মনে রাখবেন, আই রিপিট, অস্ট্রিক থেকে বাঙালির মূল অংশ গড়ে উঠেছে। এটা মাথায় রাখতে হবে। এই অস্ট্রিকদের ভাষা, যেটা 42তম বিসিএস এ আসছিল, এই অস্ট্রিকদের ভাষা হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিকদের ভাষার নাম কি? অস্ট্রিকদের ভাষার নাম হচ্ছে অস্ট্রিক। তাহলে অস্ট্রিকদের ভাষার নাম হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিকরা কোথা থেকে আসছে? অস্ট্রিকরা, এই যে দেখেন, অস্ট্রিকদের মূল, বাঙালির মূল অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। তাইলে এই প্রশ্নটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। এইটাই বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এই দ্রাবিড়রা হচ্ছে সিন্ধু নদের তীরে, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল।
সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। অর্থাৎ পরীক্ষায় যদি আসে সিন্ধু সভ্যতা গড়ে তোলে কারা? হ্যাঁ, 4। যদি পরীক্ষায় আসে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কারা, তাইলে আমরা উত্তর দেব দ্রাবিড়েরা। এবং এই সিন্ধু সভ্যতা 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। কত সালে? 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। কত সালে করে? এই যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, সবাই একবারে সালাম দিলাম, উত্তর দিলাম আর কি, কারণ বারবার উত্তর দিতে চাইতেছি না। আমি 49টা দ্রুত গতিতে শেষ করতে চাচ্ছি সাজেশন ভিত্তিক ক্লাসের মাধ্যমে, এবং বিশ্বাস করেন 50তম খুব চমৎকার ভাবে শুরু করতে চাচ্ছি। ঠিক আছে, 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেন। কোনটা? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। তাহলে দেখেন ভাই, আমরা দ্রাবিড় পেয়ে গেলাম, এবং এই যে মঙ্গোলীয় এবং অস্ট্রিকদের থেকে আমরা কি পাইলাম? বাং। এই বাং হচ্ছে আর্য পূর্ব জাতি। পরীক্ষায় আসে আর্য পূর্ব জাতি কারা? আর্য পূর্ব জাতি, বাং হচ্ছে আর্য পূর্ব জাতি। তাহলে কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি বলছি, যেগুলো আমার বারবার বলা দরকার। প্রথমত, বাঙালি জাতি হিসেবে সংকর, বাঙালিকে নিষাদ বা বেদও বলা হয়। তো সমগ্র জাতিগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অনার্য আর একটা হচ্ছে আর্য। আর্যদেরকে ভাগ করা হয়েছে, আর্যদের পরে আসছে অস্ট্রিক, তারপরে আসছে দ্রাবিড়, তারপরে আসছে মঙ্গোলীয়। আর এই অস্ট্রিক আর মঙ্গোলীয়দের মেলামেশার ফলে যে প্রোডাক্টটা হয়েছে সেটা হচ্ছে বাং। এই বাং হচ্ছে আর্য পূর্ব জাতি। এই বাঙালির মূল অংশ গড়ে উঠেছে অস্ট্রিক থেকে। এই অস্ট্রিকদের ভাষার নাম ছিল অস্ট্রিক। আমরা এই কথাগুলো যদি মনে রাখতে পারি, দ্যাটস এনাফ। হ্যাঁ, দ্যাটস এনাফ ফর আস। দেখেন, এরপর থাকলো আমাদের জন্য আর্য। এই আর্য কারা? তারা কোথা থেকে আসছে? তারা মূল ধর্মগ্রন্থ, এই আর্যদের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। অর্থাৎ এরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মাবলম্বী। এরা কি? এরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। আর্যরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। তাইলে আমরা দেখতে পাচ্ছি আর্যদের মূল গ্রন্থ হচ্ছে বেদ, এরা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। এবং আমরা যদি মোটা দাগে এখানে দেখি যে এই বেদের একটা খণ্ড, সেই খণ্ডটার নাম হলো ঋগ্বেদ। ঋগ্বেদ, এই ঋগ্বেদের একটা অংশ হচ্ছে ঐতেরেয় আরণ্যক। ঐতেরেয় আরণ্যক, এই ঐতেরেয় আরণ্যকে সর্বপ্রথম বঙ্গ জনপদের কথা জানা যায়। হ্যাঁ, এত কিছু পড়তে হবে না, পরীক্ষায় আসবে বঙ্গ জনপদ সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? বঙ্গ জনপদ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক অংশে। এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে যে বঙ্গ জনপদ কোথায় পাওয়া যায়? বঙ্গ জনপদ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক অংশে। বঙ্গ জনপদ পাওয়া যায় কোথায়? ঐতেরেয় আরণ্যক অংশে। ঐতেরেয় না, বঙ্গ জনপদ এটা পাওয়া যায় ঐতেরেয় আরণ্যক অংশে। কোথায়? ঐতেরেয়। ঐতেরেয় আরণ্যক কোথা থেকে আসছে? ঋগ্বেদ থেকে আসছে। ঋগ্বেদ কোথা থেকে আসছে? বেদ থেকে আসছে। তাইলে মোটামুটি ভাবে আমরা একটা টপিক আজকে শুরু করছিলাম, এই অল্প সময়ের মধ্যে যেটা বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়, সেটা শেষ করলাম। সবাইকে রিকোয়েস্ট করব প্রলয় জিকে থেকে বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়ের পর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলবেন, আজকে রাতেই কমপ্লিট করবেন এবং আমার সাথে সাথে এগুলো কমপ্লিট করবেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে নোটিশ করে ক্লাসে আসিনি। এখন এমন হতে পারে 2 বেলা করে ক্লাস হইতে পারে। আমি ক্লাস বেশিক্ষণ নিব না, ক্লাস নিব মাত্র 1 ঘন্টা, কারণ এই রেকর্ড পরবর্তীতে দেখা অনেক কষ্ট। 1 ঘন্টার বেশি রেকর্ড দেখা সম্ভব না। এই কারণে আমি এখন ডাবল দিয়ে আপনাদের এই 49-এর সাজেশনটা শেষ করব। এরপর আমাদের দ্বিতীয় যে টপিক আজকের, সেটা হচ্ছে প্রাচীন জনপদ। প্রাচীন জনপদ, জনপদ কি? জনপদ হচ্ছে প্রাচীনকালে মানুষ যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাস করত, সেই অঞ্চলগুলোকে জনপদ বলা হয়। প্রাচীনকালে মানুষ যে প্রত্যন্ত অঞ্চলে বসবাস করত, সেই অঞ্চলগুলোকে জনপদ বলা হয়।
এই মোট জনপদ ছিল 16টা। মোট জনপদ কয়টা ছিল? 16টা ছিল। বাংলায় ছিল 10টা জনপদ। বাংলায় ছিল কয়টা জনপদ? 10টা। আমরা সবগুলো জনপদ পড়বো না, তবে যে জনপদগুলো পড়াবো পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেখান থেকে এই প্রশ্নগুলো আসবে বলে আমি আশাবাদী। পরীক্ষায় প্রশ্ন ঘুরায়, হ্যাঁ পরীক্ষায় ঘুরাবে, এখন থেকে ঘুরাবে। এই যে দেখেন পুন্ড, আমরা যে জনপদটার নাম লিখেছি সেটা হচ্ছে পুন্ড। পরীক্ষায় অনেকবার আসছে, 42তম পরীক্ষায় 2টা প্রশ্ন আসছে। এই পুন্ড হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। পুন্ড হচ্ছে কি সবচেয়ে প্রাচীনতম জনপদ। যদি পরীক্ষায় আসে সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটা, তাইলে আমরা উত্তর করব কি পুন্ড, সবচেয়ে প্রাচীন জনপদ। এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটাই কিন্তু ইম্পর্টেন্ট যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা। সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড, সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এই পুন্ডের যে রাজধানী ছিল, এই পুন্ডের যে রাজধানী ছিল এটা ছিল পুন্ডনগর। এটা ছিল কি? এটা ছিল পুন্ডনগর। পুন্ডের রাজধানী ছিল পুন্ডনগর। পুন্ডনগর এইটা হলো বর্তমান মহাস্থানগড়। বর্তমান মহাস্থানগড়। এই পুন্ডনগর হচ্ছে বর্তমান কি? বর্তমান হচ্ছে মহাস্থানগড়। পুন্ডনগর হচ্ছে বর্তমান মহাস্থানগড়। এটাও আসে পরীক্ষায় যে মহাস্থানগড় কোথায় অবস্থিত। ভাই এটা করতোয়া নদীর তীরে অবস্থিত। এটা করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। তাইলে পুন্ড তো অনেক অংশই, এখানে বগুড়া ম্যাক্সিমাম, দিনাজপুর রাজশাহী রংপুরের অংশ বিশেষ। আমরা সবগুলো অংশ পড়বো না, আমরা শুধু মাথায় রাখবো পুন্ড মানেই হচ্ছে বগুড়াটাকে আমরা মাথায় রাখবো। বগুড়াটাকে মাথায় রাখলেই চলবে, আমার পুন্ড নিয়ে আর পড়ালেখা করার দরকার নাই। আর খুব ডিপলি যদি প্রশ্ন হয় সেটা অন্য কথা। আশা করি স্পেশাল বিসিএস এ খুব ডিপলি হবে না। তারপরেও আপনারা এইটুকু কথা যে যতটুকু বলেছি ততটুকু মনে রাখার চেষ্টা করবেন। যতটুকু বলেছি ততটুকু মনে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। খেয়াল করেন, আমরা পুন্ডের পরে যেটা দেখব বরেন্দ্র। বরেন্দ্র নিয়ে আমি আপনাদেরকে 2টা লাইন পড়াবো। বরেন্দ্রর মেন হলো রাজশাহীর অংশ বেশি, দিনাজপুর বগুড়া রংপুরের অংশ বিশেষ আছে বরেন্দ্রের মধ্যে, বাট আমি সব অংশ পড়াচ্ছি না। বরেন্দ্র মানেই হচ্ছে আপনি রাজশাহী। এবং আমাদের সবচেয়ে প্রাচীন জাদুঘরের নাম হলো বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর সবচেয়ে প্রাচীন, আমাদের প্রথম জাদুঘর বাংলাদেশে, যেটা রাজশাহীতে অবস্থিত। এটাও আসতে পারে যে বরেন্দ্র কোথায়, বরেন্দ্র রাজশাহীতে। সবচেয়ে প্রাচীন বা প্রথম জাদুঘর কোনটা, সেটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। তাহলে বরেন্দ্রর পরে আমরা যেটা রাখবো সেটা হলো গৌড়। গৌড় বলতেই আপনার পরীক্ষায় আসবে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ কোন জনপদে ছিল, তাহলে আপনি উত্তর দিবেন গৌড়। বর্তমান চাঁপাইনবাবগঞ্জ। আমি একটা মজার টেকনিক দিয়ে পড়াই যে গৌড় মামুর চা সুবর্ণ সুযোগ খা। গৌড় মামুর চা সুবর্ণ সুযোগ খা। এই যে মাতে মালদহ, মুরে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, চাতে চাঁপাইনবাবগঞ্জ, চাতে চাঁপাইনবাবগঞ্জ, আর সুবর্ণতে কর্ণ সুবর্ণ। এই কর্ণ সুবর্ণ ছিল গৌড়ের রাজধানী। এই কর্ণ সুবর্ণ কি ছিল? গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ ছিল গৌড়ের রাজধানী। তাহলে মালদহ মুর্শিদাবাদ এগুলো ইন্ডিয়ার মধ্যে, এগুলো পরীক্ষা আসবে না। আসবে চাঁপাইনবাবগঞ্জ। বর্তমান চাঁপাইনবাবগঞ্জ প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেই ক্ষেত্রে আমরা উত্তর করব হচ্ছে গৌড়।
কি লিখছে, সবচেয়ে প্রাচীন জাদুঘর বরেন্দ্র রাজশাহীতে অবস্থিত। স্যার দয়া করে টানা কয়েকদিন ক্লাস নিয়ে শেষ করে দেন। জি, আশা করি পাবেন, হ্যাঁ পাবেন। ওকে, এবার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। রাজধানী কি? রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। আমরা লিখে নেই রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। তাহলে মালদহ, মুর্শিদাবাদ, চাপাই, তাহলে আমি শুধু চাপাই মনে রাখবো, আর কিছু দরকার নেই। আর রাজধানী কর্ণ সুবর্ণ। এই হইল গৌর, এই হইল গৌর। বঙ্গ দিয়ে শুধু মনে রাখবো আমরা ঢাকা। বঙ্গ জনপদ, ঢাকা ছিল, ফরিদপুর ছিল, যশোর ছিল, কুষ্টিয়া ছিল, এগুলো ছিল। আমাদের এত কিছু দরকার নাই। আমরা বঙ্গ মানেই পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে বর্তমান ঢাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান ঢাকা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, আমরা উত্তর করব বঙ্গ। আমরা উত্তর করব বঙ্গ। এরপর সমতট, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে সমতট হরিকেল থেকেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এই সমতট আর হরিকেলের লোকজনই কিন্তু এখন রাষ্ট্রের ক্ষমতায়। এই কারণে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন বেশি আসতে পারে। আমি বলি যে সমতলে কুনো ব্যাং, সমতল মানে সমতট, কুনো, কুতে কুমিল্লা, নোতে নোয়াখালী। তাহলে বর্তমান ওকে, বর্তমান কুমিল্লা ও নোয়াখালী কিসের ছিল? সমতটের অংশ ছিল। কোথাকার অংশ ছিল? সমতটের অংশ ছিল। বর্তমান কুমিল্লা এবং নোয়াখালী কোন জনপদের ছিল? কুমিল্লা এবং নোয়াখালী ছিল সমতটের। তাহলে পরীক্ষা যদি আসে কুমিল্লা ও নোয়াখালী কোন জনপদের ছিল, আমরা উত্তর করব সমতট। আমরা উত্তর করব সমতট। 50-এ আমরা এগুলোকে ভেঙে ভেঙে আরো ভেঙে পড়াবো। 50-এ এগুলোকে আরো ভাঙবো। প্রশ্ন যত ডিপলি আসুক, প্রশ্ন যেন আমাদের কমন থাকে। হ্যাঁ, এবারও দেখবেন ওই যে ইয়া আসছে, একটা আসছে উত্তর হলো মাদ্রিদ, স্পেন। হ্যাঁ, যেটা হলো কি ইউএনডব্লিউটিও, ট্যুরিজম অর্গানাইজেশন। বাংলাদেশে এইটা আমি বাদে আর কে পড়াইছে খুঁজে বের করে আইনেন। আমি বাদে ইউএনডব্লিউটিও আর কে পড়াইছে খুঁজে বের করে আইনেন, আমি বাদে। ঠিক আছে, একজনকে খুঁজে বের করে আইনেন, একজনকে, যে আমি বাদে আর কেউ পড়াইছে খুঁজে বের করে আনেন। ওকে, তাহলে দেখেন আমরা কুনো ব্যাং, কুমিল্লা নোয়াখালী। এবার আসি আমরা হরিকেল। আমরা বলি না অমুক ছেলেটা একটা চিজ, আর বলা হরি একটা চিজ, হরি একটা চিজ। চিজ, চতে চট্টগ্রাম, শতে সিলেট, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, এটা শতে সিলেট। এই হলো আমাদের হরিকেল। হ্যাঁ, ইউএনডব্লিউটিও সদর দপ্তর। এটা আমি বাদে বাংলাদেশে কোন কোচিং সেন্টার, কোন টিচার পড়াইছে আমার দেখেন তো, কারো খাতা আছে নাকি? কারো খাতা আছে কিনা দেখেন, আমাকে দেখেন। ঠিক আছে, ওকে, এবার আসেন আমি আপনাদেরকে ক্লিয়ার করি হরিকেলটা। তাহলে হরিকেলটা চট্টগ্রাম এবং সিলেট, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সিলেট নিয়ে হচ্ছে হরিকেল ছিল। আর আমাদের থাকে হচ্ছে চন্দ্রদ্বীপ। ওই চন্দ্রদ্বীপ নিয়ে আসে যে চন্দ্রদ্বীপ হলো বর্তমান বরিশাল। বরিশালে অনেকগুলো নাম ছিল, যেমন বাকলা, তারপরে কি ছিল ইসমাইলনগর, এইগুলোই আসে পরীক্ষায়। ইসমাইলনগর, বাকলা, চন্দ্রদ্বীপ, ইসমাইলনগর, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, যে বরিশালের পূর্ব নাম কি? বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলনগর। তাহলে দেখেন মোটামুটি জনপদও আমরা শেষ করলাম। আমরা যদি প্রাচীন রাজ্যের কথা বলি, প্রাচীন রাজ্য ছিল 3টি। একটা হচ্ছে অঙ্গ, আর একটা হচ্ছে বঙ্গ,
আর একটা হচ্ছে মগধ। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে প্রাচীন রাজ্য কয়টা ছিল। প্রাচীন রাজ্য ছিল তিনটা, অঙ্গ, বঙ্গ আর মগধ। এই প্রাচীন রাজ্য ছিল কয়টা? তিনটা, অঙ্গ, বঙ্গ আর মগধ। এই তিনটা প্রাচীন রাজ্য ছিল। এখন আমাদেরকে যে জায়গাটা নিতে হবে সেই জায়গাটা হচ্ছে এখন প্রাচীন যে ইতিহাস মাথায় রাখতে হবে। খুব বেশি প্রাচীন যুগ থেকে প্রশ্ন হবে না, মধ্যযুগ থেকে হতে পারে, প্রাচীন যুগ থেকে হবে না। আমরা যদি প্রাচীন যুগেরটা দেখি, যে এই উপমহাদেশে প্রথম হয়েছে গ্রিক শাসন। এই গ্রিক শাসন করেছিল, শুরু করেছিল আলেকজান্ডার। তাহলে আমরা এইটুকু মনে রাখতেই পারি যে গ্রিক শাসন কে শুরু করেছিল? আলেকজান্ডার, যার জন্ম হচ্ছে মেসিডোনিয়ায়, মৃত্যু হচ্ছে ইরাকের ব্যাবিলনে। এই আলেকজান্ডার মেসিডোনিয়া থেকে আসছিল। তার যে প্রধান সেনাপতি ছিল, আমরা এই পর্যন্ত পড়লেই হয়, প্রধান সেনাপতি ছিল, তার নাম হচ্ছে সেলুকাস। আর দরকার নাই। হ্যাঁ, এরপরে 50তমতে আমরা একদম ব্যাখ্যা করে পড়বো, প্রয়োজনে এটার উপরে, গ্রিক শাসনের উপরে প্রয়োজনে আলাদা একটা ক্লাস করব আমরা, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আলেকজান্ডার দ্য গ্রেট, ইনি ছিলেন প্রধান সেনাপতি। এনার প্রধান সেনাপতি ছিল সেলুকাস। তো আলেকজান্ডার কি করলো? আলেকজান্ডার হচ্ছে এই উপমহাদেশ দখল করে সেলুকাসকে দায়িত্ব দিয়ে ইরাকে চলে গেল, ইরাকের ব্যাবিলনে চলে গেল। ইরাকের ব্যাবিলনে যেটা নেবুচাঁদ নেজারে সে ওখানে মারা গেল। হ্যাঁ, ওখানে সে মারা গেল। এদিকে সেলুকাসকে পরাজিত করলো এক চন্দ্রগুপ্ত মৌর্য নামক এক শাসক। চন্দ্রগুপ্ত মৌর্য নামক এক শাসক। এই চন্দ্রগুপ্ত মৌর্যই হচ্ছে প্রাচীন ভারতের প্রথম বংশানুক্রমিক শাসনের সূচনা করেন। কে? এই চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, তাইলে এখান থেকে আমাদের মৌর্য বংশের সূচনা হবে। তাহলে প্রাচীন প্রথম যে বংশটা হবে এইটা মৌর্য বংশ। মৌর্যের পরে আসবে গুপ্ত যুগ। গুপ্ত যুগের পরে আসবে গৌড় শাসন। গৌড়ের পরে আসবে মাৎস্য ন্যায়। এরপরে আসবে পাল শাসন আমল। এরপরে আসবে সেন শাসন আমল, মানে সেন বংশ বা সেন বংশ লিখলাম। এখন এইটা ধরেন আপনারাও আমার ক্লাস এর আগেও অনেকবার করেছেন, বিভিন্ন জন, সবাই না করলেও করেছেন। 49 যারা দিবেন তাদেরকে একটা সাজেশন দেই এইখানে, আর যারা 50 করবেন তাদেরকে এগুলো ব্যাখ্যা সহকারে পড়াবো পরবর্তীতে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা যদি পরীক্ষায় আসে তাইলে আমরা দিব চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী ছিল, এই প্রধানমন্ত্রীর নাম হলো চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য, এই প্রধানমন্ত্রী হচ্ছে কে? চাণক্য বা কৌটিল্য। প্রধানমন্ত্রী হচ্ছে চাণক্য বা কৌটিল্য। প্রধানমন্ত্রী হচ্ছে কে? চাণক্য বা কৌটিল্য। কার? চন্দ্রগুপ্ত মৌর্যের। তাহলে এই মৌর্য বংশ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের এইটুকু ইম্পর্টেন্ট। আর একজন শাসক ছিল যার নাম হলো সম্রাট অশোক। পরীক্ষায় অশোক থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। কি নাম? সম্রাট অশোক। মনে রাখবেন এই যুগের সে শ্রেষ্ঠ সম্রাট, প্রথম কথা। এরপরে এই সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে ধর্মান্তরিত হন। তিনি হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কি করলেন? সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। ওকে, আচ্ছা, একটু নেটে প্রবলেম হয়েছিল। আমি বলছি সম্রাট অশোক, যিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে ধর্মান্তরিত হয়েছিলেন, এই সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন।
তিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। বাংলা লিপির যে আদি উৎস এই ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপির তিনি পৃষ্ঠপোষকতা করেন, পৃষ্ঠপোষক ছিলেন ব্রাহ্মী লিপির। তাহলে সম্রাট অশোক এই মৌর্য যুগ থেকে এই সম্রাট অশোক যিনি বাংলা লিপির আদি উৎস ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন, এই সম্রাট অশোক। আমরা এই কথাগুলো মনে রাখবো, তাইলে আমাদের মৌর্য বংশের আলোচনা শেষ হয়ে যাবে। গুপ্ত যুগ থেকে আমরা মোটা দাগে সমুদ্রগুপ্ত ছিল শ্রেষ্ঠ রাজা, চন্দ্রগুপ্ত, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এইটা ইম্পর্টেন্ট। আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে মনে রাখবো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আমরা কি কি পড়ব? দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আমাদের যে বিষয়গুলো পরীক্ষায় আসতে পারে, যেমন ফাহিয়েন চীনা পরিব্রাজক, চীনা পরিব্রাজক, ফাহিয়েন এই চীনা পরিব্রাজক, ফাহিয়েন চীনা পরিব্রাজক, তার আমলে এটা আসে পরীক্ষায়, ভারতবর্ষে আসেন, ভারতবর্ষে আসেন। ফাহিয়েন চীনা পরিব্রাজক তার আমলে ভারতবর্ষে আসেন। এই ফাহিয়েন চীনা পরিব্রাজক তার আমলে কি করেন? ভারতবর্ষে আসেন। ফাহিয়েন চীনা পরিব্রাজক তার আমলে ভারতবর্ষে আসেন। ওকে, এরপরে আর্যভট্ট, আপনারা জানেন যে আর্যভট্ট পাটিগণিতের জনক। এই আর্যভট্ট তার আমলে শূন্য আবিষ্কার করেন। আর্যভট্ট তার আমলে কি করেন? শূন্য আবিষ্কার করেন। এই আর্যভট্ট তার আমলে, তার মানে কার? তার মানে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে শূন্য আবিষ্কার করেন। গুপ্ত যুগ শেষ। গুপ্ত যুগে আরেকটা লাইন আমরা মনে রাখবো, এই গুপ্ত যুগে সাহিত্য চর্চা, কবিতা চর্চা ইত্যাদি ইত্যাদি খুব বেশি ছিল। এই গুপ্ত যুগটাকে এই জন্য বলা হয় স্বর্ণযুগ। পরীক্ষা আসতে পারে প্রাচীন যুগের স্বর্ণযুগ এটা, মধ্যযুগের আবার স্বর্ণযুগ আছে। আলাউদ্দিন হুসেন শাহ শাসনকে স্বর্ণযুগ বলা হয়, মধ্যযুগে গিয়ে আমরা পাবো। কিন্তু প্রাচীন যুগের স্বর্ণযুগ হচ্ছে এই গুপ্ত শাসন আমল। প্রাচীন যুগের স্বর্ণযুগ হচ্ছে এই গুপ্ত শাসন আমল। তাহলে গুপ্ত শেষ, গৌর থেকেও আমাদের বেশি নেই। এই গৌরটাই হচ্ছে প্রথম স্বাধীন রাজ্য, এটাই হচ্ছে প্রথম স্বাধীন রাজ্য। এবং সেই স্বাধীন নরপতি হচ্ছে শশাঙ্ক। এদের শশাঙ্ক থেকে পরীক্ষা আসছিল 42-এ। ইনি হচ্ছেন প্রথম স্বাধীন নরপতি, প্রথম স্বাধীন নরপতি, প্রথম স্বাধীন নরপতি শশাঙ্ক, প্রথম স্বাধীন নরপতি হচ্ছে শশাঙ্ক। এনার উপাধি ছিল গৌররাজ, গৌররাজ, এর উপাধি ছিল গৌররাজ। এই শশাঙ্কর উপাধি ছিল কি? কোশ্চেন তো আর কমন পড়ে না স্যার, রিপিট হয় না। হ্যাঁ, রিপিট হবে কেন? কোশ্চেন ইনিয়ে বিনিয়েই তো আসবে, কিছু বিষয় তো বুঝে বুঝে উত্তর করা লাগবে, তাই না? সবকিছু কি একদম মানে ইয়া হবে বলেন? সবকিছু তো আর কমন পড়বে না ভাই। প্রশ্ন যখন ঘুরাবে সবার জন্য ঘুরাবে, কঠিন যখন হবে সবার জন্য কঠিন হবে, কাটমার্ক যখন বেশি হবে সবার জন্য কাটমার্ক বেশি হবে। এটা নিয়ে প্যারার কিছু নেই। বিষয়টা হচ্ছে আপনি সতর্ক থেকে কতটুকু নেগেটিভ মার্ক থেকে দূরে থাকতে পারতেছেন, এইটা হচ্ছে বিষয়। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কতটুকু নেগেটিভ মার্ক থেকে দূরে থাকা যায়। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। আচ্ছা, তাইলে উপাধি হচ্ছে গৌররাজ। এই শশাঙ্কের সাথে যার সমস্যা ছিল তার নাম হচ্ছে হর্ষবর্ধন। কি নাম? হর্ষবর্ধন। তার নাম হচ্ছে হর্ষবর্ধন। এই যে দেখেন, এই হর্ষবর্ধনও আমরা অনেক আলোচনা করতে পারি, কিন্তু করব না। এই হর্ষবর্ধনের আমলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন।
ভারতবর্ষে আসেন। হর্ষবর্ধনের আমলে পরীক্ষা আসতেই পারে। চীনা পরিব্রাজক হর্ষবর্ধনের আমলে কোন চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার আমলে ভারতবর্ষে আসেন? তাহলে আমরা দিব হর্ষবর্ধনের আমলে। গৌর শেষ, গৌর আর আমাদের লাগবে না। এখন প্রথম পরিব্রাজক যিনি ভারতবর্ষে আসছিলেন তার নাম কি? কমেন্টস করেন সবাই। প্রথম পরিব্রাজক যিনি মানে ভারতবর্ষে আসা প্রথম পরিব্রাজকের নাম কি? আমি সবার কাছে কমেন্টে আশা করতেছি। ভারতবর্ষে আসা প্রথম পরিব্রাজকের নাম কি? আশা করি এই উত্তর সবাই করবেন। ভারতবর্ষে আসা প্রথম পরিব্রাজকের নাম। নেটের খুব সমস্যা, এটা বাসার নেট তো এটার কম। আশা করি 2-1 দিনের মধ্যে ঠিক করে ফেলবো, কারণ নেটের যে পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে এই পরিমাণে আসলে হয় না। 47 দিয়ে অনেক শিক্ষা হয়েছে স্যার। হ্যাঁ, তাইলে আমি যেটা বলি সেটা হলো মেগাস্তিনিস। মেগাস্তিনিস কি নাম? মেগাস্তিনিস। মেগাস্তিনিস কি নাম? মেগাস্তিনিস। মেগাস্তিনিস নাম কি? মেগাস্তিনিস। এই মেগাস্তিনিস হচ্ছে প্রথম পরিব্রাজক যিনি ভারতবর্ষে আসেন। এটা চন্দ্রগুপ্তের আমলে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আসছিলেন। মৌর্যের আমলে মেগাস্তিনিস। ইনি হচ্ছেন গ্রিক পরিব্রাজক, গ্রিস থেকে আসছিলেন। ইনি কি? গ্রিক। কোন দেশ থেকে আসছেন? গ্রিক, মানে গ্রিস থেকে আসছেন ইনি। ইনি হচ্ছেন গ্রিক পরিব্রাজক। আমরা এরপরে আলোচনায় যাচ্ছি মাৎস্যন্যায় থেকে। আমি বুঝতেই পারছেন যে এই জায়গা থেকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। মাৎস্যন্যায় মানে কি? অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি। অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, অর্থাৎ এই গৌর বংশের পর সবকিছু এলোমেলো হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, কেউ কাউকে মানছে না। একটা পুকুরে বড় মাছ যেমন ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, বড় বড় রাজ্যগুলো ছোট রাজ্যগুলোকে ধ্বংস করা শুরু করলো। এটাকেই বলছে মাৎস্যন্যায়। এই মাৎস্যন্যায় চলে 100 বছর। 100 বছর মাৎস্যন্যায়, 100 বছর। ষষ্ঠ শতকের মাঝামাঝি থেকে সপ্তম শতকের মাঝামাঝি, ষষ্ঠ শতকের মাঝামাঝি থেকে সপ্তম শতকের মাঝামাঝি, এটা 100 বছর চলে। তো কোনো কুল কিনারা না পেয়ে একজনকে ঠিক করলো যে একজন সমাজপতি ধনী লোক, তার নাম হলো গোপাল। বলল, গোপাল আপনি দায়িত্ব নেন। গোপালকে সবাই মানল। গোপাল এই সুযোগে কি করলো? একটা বংশানুক্রমিক শাসনের শুরু করলো, তার নাম হলো পাল শাসন আমল। অর্থাৎ আমরা এখন যে আলোচনায় যাব সেটা হচ্ছে পাল শাসন আমল। আমরা যে আলোচনায় যাব, হ্যাঁ নেট অনেক প্রবলেম। রানা তুমি আমার বাসায় এসে দেখছো এই জায়গাটাকে আমি এখন স্টুডিও বানাইলাম, সামনের অংশটাকে। আজকে লাইটিং টাইটিং সব ঠিক করছি, দেখো লাইটও মনে হয় সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা যদি ব্ল্যাক দেই মনে হয় আরো সুন্দর লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো, ব্ল্যাক দিলে তো ভালো লাগে না, ওই পাশে সব দেখা যায়। হ্যাঁ, তো এটাকে এখন যেটা হচ্ছে ওই বাড়াইতে হবে, নেটের স্পিড বাড়াইতে হবে। বাড়ানোর জন্য অবশ্যই একটু কালকে হয়তো হয়ে যাবে। ঠিক আছে, কালকে হয়তো হয়ে যাবে। তাইলে আমরা এখন মাৎস্যন্যায় এই কথাটা বলে আমরা কোথায় চলে গেলাম? গোপাল দায়িত্ব নিল। আর গোপাল কি করলো? হ্যাঁ, গোপাল কি করলো? সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি, অষ্টম শতকের মাঝামাঝি মানে 650 থেকে 750 সাল, সালটা হচ্ছে 650 থেকে 750, সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি। গোপাল কি করলো? বংশানুক্রমিক শাসনের সূত্রপাত ঘটালো। সেটা কি? পাল শাসন আমল। মানে 400 বছর শাসন করে, 400 বছর, মানে সবচেয়ে দীর্ঘমেয়াদী বংশানুক্রমিক শাসন।
এই পালরা ধর্মে ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। কি ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী। পালরা বংশে ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, বংশে ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। এই পাল আমলেই চর্যাপদ রচিত হয়েছিল। চর্যাপদ যেটা বাংলা সাহিত্যের রচিত হয়েছিল, এই পাল আমলেই চর্যাপদ রচিত হয়েছিল, যেটা কি বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এই চর্যাপদ রচিত হয়েছিল কোন আমলে? পাল শাসন আমলে। তাহলে প্রথম রাজা যিনি, তিনি কে? তিনি হচ্ছেন গোপাল, প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা। আর দরকার নাই গোপাল থেকে, আমরা পড়বো ধর্মপাল। ধর্মপাল থেকে একটা লাইন ইম্পর্টেন্ট বেশি, পরীক্ষায় যা আসবে এর গ্যারান্টি নাই। যেমন উনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজা, অর্থাৎ পাল বংশের শ্রেষ্ঠ রাজা। উনি পাহাড়পুরের বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার আর কি, সোমপুর বিহার নির্মাণ করেন। এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে, এটা কিন্তু পরীক্ষায় বেশ আসে। এবং 1985 সালে ইউনেস্কো এটিকে 322তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। 1985 সালে ইউনেস্কো এটিকে কি করে? 322তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। 1900 কত সালে? 1985 সালে ইউনেস্কো এটিকে 322তম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। এই লাইনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাল আমলের, পরীক্ষা আসলে এই লাইনটাই আসে। এই লাইনটা আপনারা পারেন আমি জানি, তারপরেও পড়াইলাম। এরপরে হলো রামপাল। এই রামপাল হইল সর্বশেষ মুকুটমণি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তার মাথায় সর্বপ্রথম মুকুট উঠে। আনুষ্ঠানিকভাবে তার মাথায় সর্বপ্রথম মুকুট ওঠে, সর্বশেষ মুকুট ওঠে। এরপরে আর আনুষ্ঠানিকতা ছিল না, বাট রাজা ছিল। ইনি কি করেন? জগদ্দল বিহার নির্মাণ করেন। ওই যে পাহাড়পুরের অদূরে জগদ্দল বিহার নির্মাণ করেন। আমার আর পাল আমলের তেমন কিছু দরকার নাই, তবে একটা বিতর্ক আছে, পাল আমলের সর্বশেষ শাসক কে বা রাজা কে। এইটা বিভিন্ন বইতে বিভিন্নটা দেওয়া, আমারটা একটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে পালপাল। এখন পালপাল কেন? এটা হচ্ছে ইতিহাসবিদ দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় ও দীনেশচন্দ্র সরকার, এই দুইজন বলেছেন অধুনা গয়া রাজ্যে পালপাল নামক এক শাসক শাসন করতেন। তাদের তথ্য অনুসারে পালপালই হচ্ছে সর্বশেষ রাজা। তাহলে সর্বশেষ, আমরা রাজা লিখবো না, শাসক লিখবো, যেহেতু স্থানীয়। ইনি হচ্ছে পালপাল। এটা কাজে লাগবে কবে? যখন ঘুরায় প্রশ্ন করবে। প্রত্যেক পরীক্ষায় তো 5টা 7টা 10টা প্রশ্ন ঘুরায় করে, তখন হচ্ছে আমাদের ঘুম ভাঙে, তখন আমরা পড়া শুরু করি আর কি। এর আগে কেউ বিশ্বাস করে না। এই পালদের ক্ষমতা চলে যাবে সেনদের হাতে। এর থেকে হইল সেন বংশ, এর থেকে কি হইল? সেন বংশ। পালদের ক্ষমতা চলে যাবে কার হাতে? সেনদের হাতে। এর থেকে কি হইল? সেন বংশ। আমরা যদি একটা টেকনিক লিখি, হেভি বল লক্ষণ ও কেশবের, এই যে হেভি বল লক্ষণ ও কেশবের, হেতে হেমন্ত সেন, বিতে বিজয় সেন, বতে বল্লাল সেন, লক্ষণ সেন, কেশব সেন।
দেখেন আমরা সবগুলোকে এক জায়গায় নিয়ে আসছি, হেমন্ত সেন হচ্ছে প্রথম রাজা, বিজয় সেন হচ্ছে শ্রেষ্ঠ রাজা। এই দুইজনে আর আমার হেমন্ত সেন আর বিজয় সেন নিয়ে আমার তেমন কোনো লেখাপড়া করার দরকার নাই। বল্লাল সেন নিয়ে আমরা একটু পড়বো, তাও খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা হলো তিনি হিন্দুদের যে জাতীয় মন্দির এই ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন। আর একটা হিন্দুদের মধ্যে যে জাত প্রথা, জাত বিভেদ, সেটা হলো কৌলিন্য প্রথা, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটা ক্লাসিফাই করে, এই কৌলিন্য প্রথা বল্লাল সেন করে। এই বল্লাল সেন নিয়ে আমি দুটোই পড়বো, অনেক তথ্য আছে, দরকার নাই। এরপরের ঘটনা সবারই জানা, লক্ষণ সেন দুপুরবেলা ভাত খাইতেছিল, হঠাৎ করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন মতান্তরে 18 জন অশ্বারোহী নিয়ে তাকে ধাওয়া দিল। সে পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে আসলো বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জে। এর মধ্য দিয়েই লক্ষণ সেনের শাসন শেষ হলো, সেন বংশের পতন হলো। লক্ষণ সেন বিক্রমপুর এসে, তাহলে এইটা ঘটনা ঘটছে 1204 সালে। লক্ষণ সেন বিক্রমপুর এসে আবার শাসন শুরু করলো, স্থানীয় শাসন শুরু করলো। সে 1206 সালে রোগাগ্রস্ত হয়ে মারা গেল। আর তাকে আক্রমণ করলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। সে তাকে আক্রমণ করার পর চলে গেল চীনে তিব্বত আক্রমণে। তিব্বত আক্রমণ শেষে ফেরার পথে আততায়ীর হাতে সে মারা গেল। অর্থাৎ একই 1206 সালে লক্ষণ সেনও মারা যায়, আবার 1206 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিও মারা যায়। কিন্তু লক্ষণ সেন মারা যাওয়ার পর 1206 থেকে 1225 সাল পর্যন্ত তার একটা ছেলে যার নাম বিশ্বরূপ সেন শাসন করে। বিশ্বরূপ সেন শাসন করে। কার ছেলে? এই লক্ষণ সেনের ছেলে। এই 1225 থেকে 1230 সাল পর্যন্ত বিশ্বরূপের ভাই কেশব সেন শাসন করে। এই জন্য ওই যে পরীক্ষায় আসছে যে সেন বংশের কোন শাসক, ব্র্যাকেটে দেওয়া 1225 থেকে 1230 সাল পর্যন্ত শাসন করেন, তিনি হচ্ছেন কেশব সেন। সেই তথ্য অনুসারে কেশব সেনই হচ্ছে সর্বশেষ শাসক। তাইলে বাংলায় কি হলো? মুসলিম বিজয় হলো। বাংলায় মুসলিম বিজয় হলো। তাহলে মুসলিম বিজয় কে করলো? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি হচ্ছে মুসলিম বিজয় করলো 1204 সালে, অর্থাৎ মুসলিম শাসন শুরু করলো। আমরা নেক্সটে যে জায়গাটা চলে যাব সেটা হলো, নেক্সটে আমরা মধ্যযুগ বা মুসলিম শাসন, এখান থেকে প্রশ্ন হতে পারে বেশ কিছু। এটা আমরা দুই ভাগে ভাগ করে পড়ব, একটা ভারতবর্ষে মুসলিম শাসন আর একটা বাংলায় মুসলিম শাসন। এইটা আমাদের নেক্সট ক্লাস। আমরা ক্লাস লং করব না, ক্লাস ঘন ঘন নিব। 49-এর প্রতিদিন দুইটাও হইতে পারে, কিন্তু ক্লাস লং করা যাবে না। লং করলে পরে যারা রেকর্ড দেখবে তাদের দেখা অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা ক্লাসটা লং করতে চাচ্ছি না। আজকে এই পর্যন্তই, এই ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আমরা বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়, প্রাচীন বাংলার জনপদ এবং প্রাচীন রাজ্য এবং যে শাসন আমলগুলো আমরা পড়লাম। সবাইকে রিকোয়েস্ট করব একটা বই দেখে, যে বইটা আছে স্পেশালি প্রলয় জিকে যদি থাকে তাহলে বইটা খুলে সেখান থেকে আমরা অবশ্যই কি করব, অবশ্যই সেখান থেকে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। প্রশ্ন যদি ঘোরায়, ক্রিটিক্যাল করে, কারো কিছু করার থাকে না, টিচারদেরও কিছু করার থাকে না। আর যিনি পণ্ডিত এই সাবজেক্টের উপরে, উনি অনেকগুলো বই পড়ে ঘুরায় ফিরায় একটা প্রশ্ন করলে ওইটা সবার জন্য কঠিন। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, উদগ্রীব হওয়ার কিছু নাই। কুল থেকে আমাদেরকে এখন পড়তে হবে, এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখেছি, স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। খামাখা টিচারের দোষ, কোচিং এর দোষ, নিজের দোষ, নিজের গাফিলতির দোষ দিয়ে লাভ নাই। কঠিন তো সবার জন্য কঠিন। সো মাই ডিয়ার, সবার জন্য শুভকামনা রইল। সি ইউ